প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। আপনারা জানেন করোনা সারা বিশ্বকেই আক্রান্ত করেছে এবং আস্তে আস্তে আমরা নিউ নর্মাল লাইফে অভ্যস্ত হয়ে যাচ্ছি, কিন্তু করোনার দাপট কিন্তু সেই অর্থে কমছে না। প্রতিদিনই আক্রান্ত এবং মৃত্যুর খবর আসছে, সংখ্যা বাড়ছে। এখন আসলে আমরা সব কিছু মিলে বুঝে গেছি যে টিকা না আসা পর্যন্ত মানে করোনা ভাইরাস ঠেকানোর জন্য টিকা না আসা পর্যন্ত আসলে পুরোপুরি নিরাপদ হবে না হয়তো। এখন সবার প্রতীক্ষা, সব দেশ সবার প্রতীক্ষা করোনা ভাইরাসের টিকার জন্য, এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বিজ্ঞানীরা নজর রাখছেন টিকার দিকে। বেশ কয়েকটি টিকা তাদের পরীক্ষা চালিয়ে যাচ্ছে, কিন্তু ঠিক একদম পরীক্ষিত সেই রকম এখনও আমরা হাতে পাইনি, কিন্তু বেশ কয়েকটি টিকা চূড়ান্ত পর্যায়ে আছে এমন কথা শুনতে পাচ্ছি। কিন্তু এই রকম যে টিকা চূড়ান্ত পর্যায়ে আছে, কিন্তু তারপরে টিকা যদি পরীক্ষিত হয়ে যায়, তখন সেই টিকাটা কোন দেশ কিভাবে পাবে, কে আগে পাবে, কে পরে পাবে, কার সামর্থ্য ইত্যাদি ইত্যাদি নানা ফলে টিকা যতটা স্বাস্থ্য, তার চেয়ে অনেক বেশি কূটনীতি, অনেক বেশি রাজনীতিও এটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। মানে কোন দেশ টিকা পাবে তার সাথে যতটা স্বাস্থ্য ঝুঁকি, তার সাথে অনেকটা রাজনীতিও যুক্ত থাকবে। তা আমরা আজকে আসলে কথা বলবো টিকার সর্বশেষ আপডেট, কোথায় কোথায় কি হচ্ছে এবং কতটা এগুলো টিকার দিকে বিশ্ব, সেটা নিয়ে, এবং হলে আমরা বাংলাদেশ কতটা আগে পাবো, কতটা পরে পাবো, সেটা কিভাবে পাবো। যেমন বাংলাদেশের যে জাতীয় পরামর্শ কমিটি, তারা বলছে যে টিকা পেতে হলে আগে একদম টাকা দিয়ে আগে বুকিং দিয়ে রাখতে হবে, কারণ বুকিং দিয়েও অনেক সময় হয়তো টিকা পাওয়া যাবে কিনা সে নিয়েও সংশয় আছে, কারণ টিকা যখন হয়ে যাবে তখন সবাই এখানে কারাকারি পড়ে যাবে। আমরা আজকে কথা বলবো আমাদের স্টুডিওতে যথারীতি, আপনারা জানেন করোনা পরিস্থিতি আসার পর থেকে আমরা সামাজিক দূরত্বের যে ধারণা, সেই ধারণা থেকে স্টুডিওতে খুব অতিথিদের স্বাগত জানাই না খুব একটা, মানে একজনের বেশি আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানাই না। আমাদের স্টুডিওতে আজকে আছেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সাবেক সহসভাপতি সুভাষ সিংহ রায়। এছাড়া বাসা থেকে যুক্ত হবেন আরও 3 জন অতিথি: স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম এ ফায়েজ, কোভিড-19 জাতীয় পরামর্শ কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার ইকবাল আরসলান, এবং আইসিডিডিআরবির মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগের সাবেক প্রধান ডাক্তার আনোয়ারুল ইকবাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অধ্যাপক এম এ ফায়েজ কিছুক্ষণ পরে যুক্ত হবেন, উনি আরেকটি অনুষ্ঠানে আছেন, বাকিরা আমাদের সাথে যুক্ত আছেন। আমরা অনুষ্ঠানে যাওয়ার আগে একটা প্যাকেজ দেখে নিই। আমাদের রিপোর্টার সাজেদা সুইটি করেছে রিপোর্টটি, যে জাতীয় পরামর্শ কমিটির যে পরামর্শ ছিল টিকার ব্যাপারে আগে বুকিং দিয়ে রাখার, সেটার আলোকে করা রিপোর্টটি দেখে আমরা আলোচনা শুরু করতে চাই। করোনায় ঘায়েল বিশ্ব এখন উন্মুখ ভ্যাকসিনের প্রত্যাশায়। কার আগে কে ভ্যাকসিন পাবে তা নিয়ে শুরু হয়েছে দেশগুলোর প্রতিযোগিতা। পিছিয়ে নেই বাংলাদেশও। চায়না, ভারত এবং রাশিয়ার সাথে যোগাযোগ করেছে, এখানে তারা একটা ইতিবাচক সাড়া পাবেন। এই পর্যায়ে এসে শুধু সাধারণ যোগাযোগই যথেষ্ট নয় বলে মনে করছেন কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সদস্যরা। বৃহস্পতিবার তাদের 19তম অনলাইন সভায় সরকারের প্রতি 7 দফা সুপারিশ রেখে বলছেন, টাকা দিয়ে আগাম বুকিংই ভ্যাকসিনের দ্রুত পাওয়া নিশ্চিত করতে পারে, কারণ উন্নত কয়েকটি দেশ এরই মধ্যে টাকা জমাও দিয়ে রেখেছে। সংখ্যার চাইতে প্রায় 3 গুণ, কোন কোন দেশে 4 গুণ আপনার বুকিং করে ফেলেছেন। আমরা যদি এখনই বুক না করি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। তবে টাকা দিয়ে বুকিং করলেও ভ্যাকসিন পাওয়া পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় বলে মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিষয়টা বেশ জটিল এবং ঝুঁকিপূর্ণ, কারণ যে সমস্ত কোম্পানির সাথে আমরা অগ্রিম টাকা দেব, সেই সব কোম্পানির টিকা যদি শেষ বিচারে সফল না হয়, সেক্ষেত্রে তো সেই দ্রুত টিকা পাওয়ার বিষয়টি থাকছে না। আমাদের সমস্ত সূত্রকেই কাজে লাগানো উচিত। ভালো পথ হচ্ছে কোভ্যাক্স। সেখানে যদি আমরা চাঁদা দিই, তাহলে তার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঠিক করেছে যে প্রত্যেকটা দেশে যারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, তাদেরকে যেন প্রত্যেকটা দেশে একই সঙ্গে ভ্যাকসিন দেওয়া যায়। ভ্যাকসিন পাওয়া মানে লড়াইয়ের শেষ নয়, সেগুলো পরিবহন, সংরক্ষণ, বিতরণ এবং ব্যবহার বিধির সতর্কতার কথাও ভাবতে বলছেন বিশেষজ্ঞরা। বলছেন ভ্যাকসিনের রিঅ্যাকশনের ফলো আপও রাখতে হবে। লিকুইড নাইট্রোজেনের কন্টেইনারে করে এগুলো আপনার পরিবহন করতে হবে। কোল্ড চেইন অর্থাৎ শীতলতা সংরক্ষণ করে বিভিন্ন জায়গায় ভ্যাকসিন দেওয়ার যে ব্যবস্থাটি বাংলাদেশে আছে, সেগুলো আবারও পুনরায় ঝালাই করে দরকার। কোভিড-19 পরীক্ষার সংখ্যা বাড়ানো, পিসিআর পরীক্ষার পাশাপাশি অ্যান্টিজেন ও অ্যান্টিবডি পরীক্ষারও পরামর্শ তাদের। অ্যান্টিজেন টেস্ট একেবারে খুব দ্রুত 2-3 ঘন্টার ভিতরে
এটার ফলাফল দেওয়া যায়। মানদণ্ড অনুযায়ী আমরা অ্যান্টিবডি আমদানি করতে পারি, কিংবা দেশের ভেতরে যারা অ্যান্টিবডি তৈরি করার কথা বলছেন তারা সেই মান অনুযায়ী করতে পারেন। তাহলে আমরা সেরো সার্ভেলেন্স করে বলতে পারবো যে আমাদের কতজন লোক ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে গিয়েছে। সরকার চাচ্ছেন যে একটা নীতিমালা তৈরি করা হোক, আগামী রবিবারের মধ্যে যারা এই খসড়া প্রণয়ন করছেন তারা সরকারের কাছে হস্তান্তর করতে সক্ষম হবেন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। আমি শুরুতে ডক্টর আনোয়ারুল ইকবালের কাছে একটু টিকা পরিস্থিতির সর্বশেষ অবস্থাটা একটু জেনে আসতে চাই। পৃথিবীর কোথায় কি টিকা কতদূর অগ্রগতি হলো এবং সেটা কবে নাগাদ আসতে পারে? ডক্টর আনোয়ারুল ইকবাল। ধন্যবাদ, এবং এটিএন নিউজের সমস্ত দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলছি, গতকালকের রিপোর্ট পর্যন্ত আমরা জানি যে 178টি ভ্যাকসিন ক্যান্ডিডেট আছে, তার মধ্যে 6টি আছে থার্ড স্টেজে, 18টিতে আছে আপনার সেকেন্ড এন্ড থার্ড স্টেজের মাঝামাঝি, এবং 9টি আছে ফার্স্ট এবং সেকেন্ড স্টেজের মাঝামাঝি। এ হলো আপনার টিকার লেটেস্ট নিউজ। আর আপনি যদি বলেন আমরা কবে পেতে পারি, এটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। আমার শ্রদ্ধেয় টিচার এবং আমাদের লিডার ইকবাল আরসালান স্যার এখানে আছেন এবং উনি কোভিড কমিটির মেম্বার, ওনারাও হয়তো বা বলতে পারবেন না ঠিক এক্স্যাক্ট কোন ডেটে আমরা ভ্যাকসিন পাবো। বাট যেটা আমরা বুঝি যে আপনাদের যে বুলেটিন এইমাত্র দেখলাম ওটা যথার্থই বলা হয়ে গেছে। আসলে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা যদি ঠিক মতো আমাদের অ্যাডভান্স মানে আমাদের টাকা পয়সার বিষয়টা ঠিক মতো এখনই না জমা দিতে পারি, আমরা আরেকটু পিছিয়ে যাব। বাট আসার ব্যাপার আবার এটাও আছে, যেহেতু সিনোভ্যাক্স আমাদের এখানেই ট্রায়ালটা করবে, যদিও সেই ট্রায়াল আপনার এখনো শুরু হয়নি, আইসিডিডিআরবি শুরু করার কথা ছিল এই মাসে, বাট আমার কাছে যে তথ্য আছে তাতে আগামী মাসের প্রথম দিকে তারা শুরু করবে, এবং শুরু করলে মিনিমাম আপনার 9 মাস লাগবেই। সেই 9 মাস পরে অগ্রাধিকার ভিত্তিতে আমরা পেতে পারি। প্লাস ইন্ডিয়ার একটা দল এসেছিল, আপনারা জানেন, তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বলে গেছেন যে তারাও আমাদেরকে ভ্যাকসিন দেবেন, এবং আমাদের যে গ্যাভি যে প্রোগ্রাম আছে সেখান থেকেও আমরা ভ্যাকসিন পেতে পারি। বাট ইন্ডিয়া একটা জিনিস ক্লিয়ার করেননি, তারা কোন ভ্যাকসিনটা দেবেন, কারণ তারা কিন্তু নিজেরাই 3টা ভ্যাকসিন তৈরি করছে, অ্যাস্ট্রাজেনেকার 40% ওনাদের নিজেদেরই আছে। তো সুতরাং কোন ভ্যাকসিনটা দেবে সেটা কিন্তু এখনো বলা হয়নি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, মানে এটা প্রিপেয়ারনেস এর অংশ, যেহেতু আমি প্রিপেয়ারনেস এ নিজে কাজ করেছি, সব বিষয়ে আমাদের প্রিপেয়ারনেস এর ফেলিয়ার ছিল, বাট এখন অনেকটা সেই দুরবস্থা কাটিয়ে আমরা এগিয়ে আসছি। এবং আমাদের এই যে কোভিড কমিটি যারা আছেন, আমাদের শ্রদ্ধেয় টিচার, ওনারা কিন্তু অনেক আগেই 3 মাস আগে এই অ্যান্টিজেন পরীক্ষার কথা বলেছিলেন, কিন্তু এখনো কোনো কারণে ধরেন শুরু হয়নি। বাট এই যে ভ্যাকসিন গুলো আসবে, এই যে কোল্ড চেইন মেনটেন করে যেটা আনতে হবে, এবং এটাকে শুধু ঢাকা শহর না, আমরা তো সারা দেশে এটা বিতরণ করতে হবে। তাই সারা দেশে বিতরণ করার জন্য ট্রান্সপোর্টেশনটা সেই রকম কোল্ড চেইন মেনটেন করে নেওয়া যাবে কিনা। এবং ধরেন আমি উদাহরণ জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, শুধু ঢাকা না, আমরা তো ধরেন পটুয়াখালী বলেন, চট্টগ্রাম বলেন, খুলনা বলেন, যে কোনো জায়গায় এটা আমাদের ছড়িয়ে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের সেই ট্রান্সপোর্টেশন, এবং ধরে নিলাম আমাদের যে হিসাব নিকাশ বিশেষজ্ঞরা দিচ্ছেন তাতে 3 কোটি ভ্যাকসিন আসলো, এই 3 কোটি ভ্যাকসিন একসাথে রাখার মতো ক্ষমতা আমাদের আছে কিনা। এবং এটা আসলে আবার এটা মাথায় রাখতে হবে, মেজরিটি ভ্যাকসিন, মেজরিটি শব্দটা আমি জোর দিয়ে বলছি, মেজরিটি ভ্যাকসিনই কিন্তু ডাবল ডোজের টিকা তারা তৈরি করছে, এবং এটা হলে একটা মানুষেরই কিন্তু 2টো ভ্যাকসিন লেগে যাবে। এবং অ্যাস্ট্রাজেনেকার উদাহরণ দিয়েই বলি, রাশিয়ারটাও বলি, এটা কিন্তু আজকে যদি আপনি একটা দেন, 1 মাস পরে কিন্তু আরেকটা দিতে হবে। সুতরাং ততদিন পর্যন্ত কিন্তু ওই ব্যক্তির জন্য 2টা ভ্যাকসিন বরাদ্দ রাখতে হবে। তারপরে আবার প্রিপেয়ারনেস এর অংশ হিসাবে এটাও আসে, ভ্যাকসিন আমরা কাদেরকে দেব আগে, মানে আপনার যতটুকুই আসুক, আমরা কি ফ্রন্টলাইনারদের আগে দিব, নাকি আমরা ভালনারেবল মানুষদের আগে দিব, যেমন 60+ মানুষদেরকে আগে দিব, অথবা আমরা কোন ব্যাচকে আগে দিব। এই জিনিসপত্রগুলো যদি আগে ভাগে ঠিক করে রাখে তাহলে আমাদের কিন্তু অনেক দুরবস্থা কেটে যাবে। কিন্তু ভ্যাকসিনটা ঠিক আমাদের দেশে কবে আসবে এই কারণেই বলছি, এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন তারা চাচ্ছিলেন কিন্তু নভেম্বরে একটা ভ্যাকসিন নিয়ে আসার জন্য, কিন্তু আমরা ইতিমধ্যে আবার দেখেছি, রয়টার্স এর একটা বরাত দিয়ে আমি বলছি, 9টা ভ্যাকসিন কোম্পানি কিন্তু তারা একসাথে ট্রিটি করেছে যে আপনার স্বাস্থ্য ঝুঁকি থাকলে কোনো মতেই তারা ভ্যাকসিন আগে ভাগে মার্কেটে আনবে না। এবং সেখানে শুধু চাইনিজ ভ্যাকসিন বাদ দিয়ে 9টা কোম্পানি কিন্তু সাইন করেছে।
তো সুতরাং আমরা কিন্তু এক্সাক্ট ডেট একদম কবে আসবে সেটা বলাটা ভেরি ডিফিকাল্ট। বাট আমরা যেটা দেখছি, জিওপলিটিক্সও যেটা দেখছি, নভেম্বর ডিসেম্বর নাগাদ একটা ভ্যাকসিন মার্কেটে আসবে, এটাতে কোনো ডাউট নাই। বাট আমাদের বাংলাদেশে আমরা কবে পাবো এটা বলাটা খুবই মুশকিল। জি, আপনাকে ধন্যবাদ। ডক্টর ইকবাল আসলান, একই প্রশ্ন আপাতত শুরু করি আপনাকে এটা দিয়ে, যে বিশ্ব কবে ভ্যাকসিন পাবে, বাংলাদেশ কবে পাবে, এটার আপনার কোনো টাইমলাইন বা কোনো ধারণা, বা ধারণা তো না আসলে টাইমলাইনই, মানে কারণ গবেষণাগুলো হচ্ছে আপনি নিশ্চয়ই ফলো করছেন, সেই হিসেবে আপনার কোনো মানে ইয়ে আছে কিনা যে কবে নাগাদ আমরা প্রথমত বিশ্ব কবে পাবে, তারপরে বাংলাদেশ কবে পাবে? জি, ধন্যবাদ প্রভাস আমিন, আপনাকে, আপনার চ্যানেলকে আমাকে আজকে করার জন্য, এখানে সংযুক্ত করার জন্য, এবং আলোচক দুজন আছেন, জানোয়ার ইকবাল এবং আমাদের সুভাষ সিংহ রায়। দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি কৃতজ্ঞতা। বিষয়টা হচ্ছে যে আনোয়ার ইকবাল আপনার হচ্ছে বিস্তারিত বলেছেন যে আপনার এই ভ্যাকসিন সংক্রান্ত বিষয় নিয়ে। এখন বিষয়টা হচ্ছে যে এখনো কিন্তু থার্ড ফেজে আছে আপনার ভ্যাকসিন গুলো, যে ট্রায়াল হচ্ছে। এবং এখানে একটা বিষয় লক্ষণীয়, যে ভ্যাকসিন গুলো যে আপনার কয়েকটি ভ্যাকসিন, সেটাকে আমরা বলছি যে লিমিটেড যে পারমিশন তাদেরকে দিয়েছে। তার মানে লিমিটেড পারমিশন হচ্ছে তাদের দেশের অভ্যন্তরীণ যে কাউন্সিল, সেই কাউন্সিল অনুমোদন দিয়েছে এগুলো ব্যবহার করবার জন্য। কিন্তু আন্তর্জাতিক কোন সংস্থা, দ্যাট ইজ আমরা যেটাকে বলি ফুল পারমিশন, সেই ফুল পারমিশন কিন্তু একটা ভ্যাকসিনের এখন পর্যন্ত নেই। এখন এই ফুল পারমিশনের বিষয়টা আসবে হচ্ছে যে থার্ড ফেজ ট্রায়ালের পরে যে ফলো আপ, যেটা ধরেন যে 6 মাস যেটা সিনোভ্যাকের যেটা তারা দিবে আমাদের দেশে প্ল্যান করেছে, আইসিডিডিআরবি তারা প্রোটোকল রেডি করেছে। তারা যে আপনার 4000 ধরেন যে 200 মতো তারা দেবে ঠিক করেছে। এর মধ্যে আপনি জানেন যে এই সমস্ত ক্ষেত্রে, এবং এটা আমাদের যারা রিসার্চ করেন এখানে যারা আছেন, আমাদের দুজন আলোচকই তারা জানেন যে এই সমস্ত ক্ষেত্রে ডবল ব্লাইন্ড যে আপনার এক্সপেরিমেন্ট করা হয়, এবং এই ডবল ব্লাইন্ড এক্সপেরিমেন্টের পরে যে এর যে আউটকাম, সেই আউটকামের উপরে নির্ভর করবে যে এটা আপনার অফিসিয়ালি বাজারজাত কখন করা হবে। অতএব এখনো বাজারজাত করার মতো মানে পরিস্থিতি এখনো তৈরি হয়নি, কিন্তু আমরা যে যাই বলি না কেন। তো এই যে আপনার বাজারজাত কবে হবে এটাও কিন্তু এখনো নিশ্চিত না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আপনারা ইতিমধ্যে জেনেছেন বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন আপনার ইন্টারন্যাশনাল যে রিপোর্টের মধ্যে, যে বিভিন্ন দেশ, এবং এই যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যারা সাকসেসফুল হওয়ার কাছাকাছি বা থার্ড ফেজে যাচ্ছে বা লিমিটেড পারমিশন পেয়েছে, তাদের কিন্তু উৎপাদন ক্ষমতা সীমাবদ্ধ। কারণ তারা চাইলেই যে মিলিয়নস অফ যে আপনার ভায়াল অফ ভ্যাকসিন তারা তৈরি করতে পারবে না। তো আপনার তাদের যে এই প্রোডাকশন লিমিটেড, এই লিমিটেড প্রোডাকশনের মধ্যে আবার হচ্ছে যে আন্তর্জাতিকভাবে যারা সমৃদ্ধশালী, অর্থনৈতিকভাবে যারা শক্তিশালী, তারা কিন্তু ইতিমধ্যে তারা টাকা দিয়ে সেই সমস্ত যারা উৎপাদন করার যাদের সম্ভাবনা আছে, তাদের ভ্যাকসিনগুলোকে তারা ইতিমধ্যে কিনে ফেলেছে, মানে বুক করে ফেলেছে। আমরা যেটাকে আমরা সরকারকে বারবার বলছি যে এখানে আমাদের দেশে অর্থ মন্ত্রণালয়ে টাকা সাশ্রয় বা বাজেট বরাদ্দ করে কোনো লাভ হবে না। আমরা যদি আপনার তাদেরকে অ্যাডভান্স পেমেন্ট না করি, তাহলে কিন্তু যারা অ্যাডভান্স পেমেন্ট করবে তাদেরকে আগে দেবে, তারপরে আমাদেরকে দেবে। অতএব আমাদের পাবার সম্ভাবনাটা পিছিয়ে যাবে। আমরা যত দেরি করব তত আমরা পিছিয়ে যাব। এখন আমার অনেক সহকর্মী এবং বন্ধুবার বলছেন যে যদি আমরা যাদেরকে বুক করব তাদের যদি ভ্যাকসিন যদি সাকসেসফুল না হয় ট্রায়াল, তাহলে আমাদের কি হবে। এটা দেখেন, এটা কিন্তু এমইউর মাধ্যমে হয়, এবং যদি তাদের সাকসেসফুল না হয় তারা কিন্তু টাকা ফেরত দেবে আপনাকে, অথবা যাই হোক একটা অ্যারেঞ্জমেন্ট হবে। এখন কথা হচ্ছে যে যদি সাকসেসফুল না হয়, সেই যে কথা যারা প্রবক্তা, তারা কিন্তু যে আপনার হচ্ছে যে পাবার ক্ষেত্রে যে পিছিয়ে যাওয়ার যে মানে আপনার সম্ভাবনার যে দূরত্বটা, সেটা কিন্তু বাড়তেই থাকবে।
তো সেই জায়গাটা আসলে আমাদের বিবেচনায় আনতে হবে যে আমাদের যে আপনার যে মানে সহসাই যে ভ্যাকসিনের বুকিং দেওয়া প্রয়োজন। আর একটা জিনিস আপনারা জানেন যে এই যে ভ্যাকসিন যখন প্রথম গবেষণা শুরু হলো তখনই কিন্তু বিভিন্ন যে আপনার যারা ব্যবসায়ী, বিশেষ করে আপনার বিল গেটস, যে আপনার 4টা যে ভ্যাকসিন তৈরির ফ্যাক্টরি তৈরি করে ফেলেছে এবং সে তৈরি করে ফেলেছে, সমস্ত কিছু তার রেডি। এখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি যে ফ্যাক্টরি তৈরি করে ফেলছো, যদি এটা সাকসেসফুল না হয়, কারণ আরএনএ ভাইরাস যে ভ্যাকসিন নিয়ে আজ পর্যন্ত যে আপনার যে বিশ্বে আমরা কোনো ইতিবাচক আমরা ফলাফল দেখতে পাইনি। তো তখন সে বলেছে যে হ্যাঁ, যদি এটা না হয় তাহলে আমার এটা লস হবে, তাতে কিছু আসে যায় না, কিন্তু যদি কিনা ভ্যাকসিনটা সাকসেসফুল হয় আমি যাতে সঙ্গে সঙ্গে আমি প্রোডাকশনে যেতে পারি এবং মানুষকে এই ভ্যাকসিন পৌঁছে দিতে পারি। এজন্যে তা আমাদেরও সেরকম একটা সরকারের যে উদ্যোগ, এখানে হচ্ছে যে যে কথাটা আপনার বলছিলেন যে আপনার যে এই জিও পলিটিক্যাল যে বিষয় আছে ভ্যাকসিনের সাথে, তার সাথে কিন্তু একটা অর্থনীতির ব্যাপারও আছে। যে আপনি ধরেন যে যারা তৈরি করছে তারা কিন্তু বাণিজ্যিক ভিত্তিতেই তৈরি করছে এবং তারা কিন্তু বাণিজ্য এখানে করবে। এখানে এমন না যে তারা বাণিজ্যের বাইরে যাবে, হয়তো কেউ কম বাণিজ্য করবে, কেউ বেশি বাণিজ্য করবে। শুধুমাত্র একটা কোম্পানি যারা অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনিকাই শুধুমাত্র বলেছে যে তারা এখানে বাণিজ্য করবে না, কিন্তু বাকিরা যারা যারা আমরা দেখি যে আপনার এই ভ্যাকসিনের যে মানে প্রাইস, সে প্রাইসটা দেখা যাচ্ছে যে $35 to $40 যে আপনার মূল্য নির্ধারণ করেছে যে যে মডার্না বলেন, ফাইজার বলেন বা অন্যান্য জায়গাগুলো বলেন। এবং আমাদের চায়নার যে ভ্যাকসিন সেটা কিন্তু যে দুটো ডোজ বিলে হচ্ছে $147 মতো। আর হচ্ছে শুধুমাত্র যে আপনার অ্যাস্ট্রাজেনিকা, যেটা আপনার ওরা বলেছে যে আপনার ইন্ডিয়ার সাথে তারা নেগোশিয়েট করছে, যে ইন্ডিয়া বলছে যে তোমরা আমাকে $3 দাও, ওরা বলছে যে না $7 নিতে হবে। এটা একটা নেগোসিয়েশন হচ্ছে, এটা একটা পর্যায়ে হয়তো $4 $5 কোথাও একটা ফিক্স হবে। তো এইখানে হচ্ছে যে এইখানে শুধুমাত্র পলিটিক্যাল না, এখানে অর্থনৈতিক বা বাণিজ্যিক যে বিষয়গুলো আছে সেগুলোর দিকেও আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, যে যাতে আমরা এক্ষেত্রে পিছিয়ে না পড়ি। কারণ আর একটা বিষয় আমি এখানে বলি, সতর্ক করি, সেটা হচ্ছে যে এই যে গ্যাভি বলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেন বা ইউনিসেফ বলেন, তারা যে আমাদেরকে ভ্যাকসিন গুলা দিবে, তারা তো উৎপাদনকারী না, তারা সরবরাহকারী না, তারা হচ্ছে এই উৎপাদনকারীদের কাছ থেকে কিনে তারপরে আমাদের মতো গরিব দেশগুলোতে জনসংখ্যার হিসেবে তারা আমাদেরকে ভ্যাকসিন গুলো ফ্রি দিবে। এই যে টাকাগুলো, সে টাকাগুলোও কিন্তু আসবে যে এই বিল গেটস এর মতো যারা আছে, যারা এই সমস্ত সংস্থাকে সাহায্য সহযোগিতা করে থাকে নগদ অর্থ দিয়ে, তাদের যে অনুদানের উপরে নির্ভর করবে যে কতটুকু তারা দিতে পারবে। এবং এটা দিতে পারলেও যে তারা আমাদের এই 17 কোটি মানুষকে যে ভ্যাকসিন একবারে দিতে পারবে, বা গ্যাভি যে আমাদেরকে সম্পূর্ণ ভ্যাকসিনটা দিতে পারবে বা ইউনিসেফ দিতে পারবে, এমন কোনো কথা নেই। এবং আমার কাছে মনে হয় না যে এটার কোনো আপনার সম্ভাবনা আছে এই মুহূর্তে। তো সেজন্য যে আমাদের যে রাষ্ট্রীয়ভাবে যে আপনার ব্যবস্থাপনার জায়গাটা সুদৃঢ়ভাবে রাখা প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম টিকার অগ্রগতি নিয়ে, কারণ এখন আসলে গোটা বিশ্ব তাকিয়ে আছে করোনা ভাইরাসের ভ্যাকসিন কবে আবিষ্কার হবে, সেটা কবে সবার হাতে মানে যাদের দরকার তাদের হাতে পৌঁছবে সেটা নিয়ে। তো সেই আপডেটগুলো আমরা এবং মানে হলেই আমরা পাবো কিনা সেটা নিয়েও কিছুটা সংশয় সন্দেহ আছে। যে জাতীয় পরামর্শ কমিটি বলেছে যে আমাদের আগেই
টাকা দিয়ে বুক করে রাখা উচিত। আবার এটার পাল্টা যুক্তি যেটা আসছে যে আমরা হয়তো এক কোম্পানিকে টাকা দিয়ে বুক করলাম, কিন্তু দেখা গেলো যে সেই কোম্পানির টিকাটা শেষ পর্যন্ত সফল হলো না, তখন কি হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকমের পারমুটেশন কম্বিনেশন হিসাব নিকাশ চলছে। জনাব সুভাষ সিংহ রায়, টিকা কি আমরা মানে যেই বলা হচ্ছে বা বলা হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ইউনিসেফ তারা কিনে ফ্রি দিবে, এখন আমরা কোনটা পাবো? ফ্রিটা পাবো না পয়সা দিয়ে কিনবো, বা কি করব, কিভাবে পাবো, সেটা হলো আমাদের জানা দরকার। না, দুজন বিশিষ্ট আলোচক এখানে যে আলাপ করেছেন সেই আলাপের সাথে দু একটি আলাপ আমি যোগ করি, কারণ আমি ভ্যাকসিন ডিপ্লোমেসি নিয়ে, বিশেষ করে ভ্যাকসিন কূটনীতি নিয়ে আমি একাধিক লেখা লিখেছি, এবং আমার কাছে যেটা মনে হয় যে আমরা অনেক ধাপ এগিয়ে গেছি। জানি না দুজন বিশিষ্ট আলোচক কিভাবে নেবেন। বাংলাদেশ তার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট কিন্তু সাবমিট করেছে 9 জুলাই, আর তারও আগে 4 জুন ডক্টর আনোয়ার ইকবাল এখানে আছে, এটা নিয়ে তার সাথেও আমার নানান রকম জায়গায় কথা হয়েছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের আয়োজনে যে গ্লোবাল সামিটটা হয়েছিল ভ্যাকসিনের উপরে, সেখানে কিন্তু খুব স্পষ্ট করে কিছু বক্তব্য রেখেছেন, এবং সেই বক্তব্যটি আমার ধারণা কোনো সরকার প্রধান হিসেবে এত গুরুত্বপূর্ণ বক্তৃতা কেউ দেননি। আমাদের একটু মনে রাখা দরকার যে গত বছরই সেপ্টেম্বর মাসেই মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে, যেটা গাভি নিয়ে আমরা আলাপ করছি, সেই গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন, গাভির পক্ষ থেকে তাকে ভ্যাকসিন হিরো উপাধি দেওয়া হয়েছে। স্বাভাবিক কারণে উনি কিন্তু অনেকখানি এগিয়ে আছেন। আর 27শে জুন ইউরোপিয়ান কমিশনের আয়োজনে যেই ভার্চুয়াল যে কনফারেন্সটা আন্তর্জাতিকভাবে হয়েছিল, সেই কনফারেন্সেও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, সেখানে $50,000 সেই তহবিলে আগেই জমা দেওয়া হয়েছে। এই হচ্ছে অগ্রগতির জায়গা। এবং খুব ভালো করে জানি আমরা সিইপিআই, যেটাকে আমরা কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ারনেস ইনোভেশনস বলি, তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করছে। এবং বিল গেটস যে ফাউন্ডেশনের কথা আমরা জানি, তারা কাজ করছে, ওয়েলকাম ট্রাস্ট আলাপ কাজ করছে, অনেকগুলো সংস্থা কিন্তু এখন কাজ করছে। তাকে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তৃতাটি আমি কেন সামনে আনলাম এ কারণে, এরপরেই আপনি লক্ষ্য করে দেখবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তিনি খুব স্পষ্ট করে বলেছেন, আমরা ইতিপূর্বে ভ্যাকসিন জাতীয়তাবাদ নিয়ে অনেক কথা শুনেছি, জাতীয়তাবাদী ভ্যাকসিন, কেননা যে এই ভ্যাকসিনগুলো নিয়ে আগে অনেক রকমের হয়রানি হয়েছে, যাদের সামর্থ্য আছে, যেটা একবার প্রফেসর ইকবাল আরসালান বলছিলেন, ডক্টর ইকবালও যেটা বলছেন, আনোয়ার ইকবালও যেটা বলছেন, এই ভ্যাকসিনের কিন্তু নানান রকম অতীতের ইতিহাসে আমাদের সংকট দেখা দিয়েছে। আর ভ্যাকসিন উৎপাদন, বিপণন, সংরক্ষণ, পরিবহন, প্রত্যেকটি কাজে কিন্তু খুব জটিল। আর এমন নয় যে এটা খুব দ্রুত সেটা করা যাবে। অতীতে ভ্যাকসিন কিন্তু এত দ্রুত কোনো ভ্যাকসিন উৎপাদনের যে জায়গাটি, আমরা যে 3rd ফেজ বলি, 2nd ফেজ বলি, সেই জায়গায় কিন্তু আসতে অনেক সময় লেগেছে। বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, আমাদের প্রযুক্তির উন্নয়ন ঘটেছে, স্বাভাবিক কারণে অনেকগুলো, এর মধ্যে অনেকগুলো মহামারীও না আসলেও অনেকগুলো রোগ কিন্তু সারা পৃথিবী কিন্তু ত্রায় মধুসূদন অবস্থা করেছিল। যেমন রাশিয়ার যে ভ্যাকসিন স্পুটনিক যে নিয়ে কথা হচ্ছে, সেটাও কিন্তু তাদের একটা বিজ্ঞানের অগ্রযাত্রার একটা ধারা বলে আমি মনে করি। এই কারণে মনে করি যে তারা ইবোলা ভাইরাস নিয়ে যে কাজ করেছিল, তার এই যে তাদের যে ওই টেকনোলজি তারা যে ডেভেলপ করেছিল, ওখানে তাদের কিন্তু অগ্রগতির জায়গা তৈরি করে হয়ে গেছিল। অর্থাৎ এই মুহূর্তে এখন এত চটজলদি মন্তব্য করা খুবই কঠিন। আর ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যারা এখন কাজ করছেন, তাদেরও কিন্তু একটা গুণগত পরিবর্তন হয়েছে। আপনি জানেন 2007 সালে ইন্দোনেশিয়াতে যেটা আমরা H5N1 ইনফ্লুয়েঞ্জা, H1N1 ইনফ্লুয়েঞ্জার, এটা কিন্তু এখন নানান ধরনের এই ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছিল, কেননা উন্নত দেশগুলো আগের থেকে কিনে রেখেছিল। আমার ধারণা এইবার সেটা করা খুবই কঠিন, কেননা এখন কিন্তু সেই সচেতনতার জায়গা ইতিমধ্যে তৈরি হয়েছে। যে কারণে যেটা আনোয়ার ইকবাল কিন্তু একটু উল্লেখ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগেই ভ্যাকসিন আনার যে প্রক্রিয়ার কথা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন,
সেই জায়গাতে কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র ওষুধ কোম্পানিগুলো নাই। বিশেষ করে মডার্নার যে যারা, তারপরে জনসন অ্যান্ড জনসন, ফাইজার, তারা একত্রিত হয়ে কিন্তু যৌথ বিবৃতি দিয়েছে যে নিরাপদ ভ্যাকসিন উপলব্ধ না হওয়া পর্যন্ত আমরা এভাবে বাজারজাত করতে পারি না। অর্থাৎ সচেতনতার জায়গায় তৈরি হয়েছে। গতকাল ভারতের যে বাংলা পত্রিকার দৈনিক বর্তমান, সেই বর্তমানে আমি অনলাইনে দেখলাম যে পশ্চিমবঙ্গ সরকার তারা ভ্যাকসিন বিনামূল্যে জনগণকে দেবার জন্য তারা একটি টিম গঠন করেছে এবং তারা এই প্রক্রিয়ায় তারা ফান্ড তৈরি করছে। আজকের বাংলাদেশের যে অবস্থা, সেখানে আমি মনে করি এই যে ভ্যাকসিন ডিপ্লোম্যাসিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী কল্যাণে যে জায়গায় এগিয়ে গেছি, যতদূর এগিয়ে গেছি, এটা কিন্তু আমার কাছে মনে হয় অনন্য সাধারণ। এ কারণে আপনি দেখবেন যে ভ্যাকসিনের যে নিয়ে যখন গত কথা ওখানে হচ্ছে কেন, অ্যাস্ট্রাজেনেকার যে ব্রিটিশ সুইডিশ যে ওষুধ কোম্পানি, তাদের সাথে যে অক্সফোর্ডের যে ভ্যাকসিন তৈরির যে প্রকল্পটি চলছে, এই প্রকল্প ইতিমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে। আর যতটুকু আস্থা অর্জন করার বাকি ছিল, তারা যে ট্রায়াল করার অবস্থায় একটা যে দুর্ঘটনার মধ্যে বলবো না, তারা যে একটা পজিশনের মধ্যে পড়ে গিয়েছিল, সেখানে কিন্তু তারা আবার আস্থার জায়গায় ফিরে এনেছে। সাধারণ মানুষ ধরে নিয়েছে যে তারা পরীক্ষা নিরীক্ষা না করে, যাচাই বাছাই না করে অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ডের যে ভ্যাকসিনটি তারা বাজারজাত করবে না। অতএব এই জায়গায় কিন্তু এগিয়ে গেছে। আর তাদের সাথে কিন্তু বাংলাদেশের একটি ওষুধ কোম্পানির ইতিমধ্যে কিন্তু একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর আমি যেটা বললাম, বাংলাদেশ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট 9 জুলাই সাবমিট করেছে। তা স্বাভাবিক কারণে আমরা কিন্তু একটি বড় জায়গায় চলে গিয়েছি। এখন এটা আমাদের এখন নানান রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু এগোতে হবে। আর গাভীর কথা যেটা বলছে এবং কোভ্যাক্স ফ্যাসিলিটি, সেটা ইতিমধ্যেই তারা জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ ভ্যাকসিন যখন উপলব্ধ হবে, আবিষ্কৃত হবে, নিরাপদ ভ্যাকসিন আসবে, প্রথম দিকেই বাংলাদেশ কিন্তু ভ্যাকসিন পাবে। প্রফেসর ইকবাল হাসান কিন্তু একটা যথার্থ বক্তব্য দিয়েছেন যে আমাদের অনেকগুলো জায়গায় কাজ করবার আছে। এই যে উন্নত বিশ্বে কিনে রাখে মধ্যম সারির মধ্যম আয়ের যে দেশগুলো, সে কোফাইন্যান্সিংয়ের প্রকল্পের মধ্যে কিভাবে পড়বে, এবং এই 171টি দেশে কোফাইন্যান্সিংয়ের ভিতরে যে বলা হয়েছে আছে, সেখানে আমাদের অবস্থান কি? কেননা ইতিমধ্যে আমরা 6 মাস প্রায় 12-13 দিন কিন্তু এই কোভিডকালীন সময় কিন্তু পার করেছি। কিন্তু অগ্রগতির জায়গা প্রবাস আমিন এটাই যে এর আগে কখনো ভ্যাকসিনের এত ডেভেলপমেন্ট তার প্রযুক্তিগত দিক দিয়ে কখনো কিন্তু এগোয়নি। এখন যে কাজগুলো এগোচ্ছে আমরা কিন্তু ধরে নিতে পারি, যেমন আপনার চীনে যে 3টে ভ্যাকসিনের কথা জানি, আপনারা কিন্তু দেখবেন মার্কেটিংয়ে কিন্তু সিনোভ্যাক এগিয়ে আছে, সিনোফার্মা একটু পিছনে আছে। আবার এই যে ক্যানসিনো বায়োফার্মা, তারাও কিন্তু কাজ করছে, তারাও কিন্তু এই কিন্তু মার্কেটিংয়ের সামনে আসতে পারছে না, কিন্তু আস্থার জায়গা যারা অর্জন করছে। যেমন আমি তো মনে করি মডার্নার যে ভ্যাকসিন, তাদের প্রযুক্তি কিন্তু ভিন্ন, এবং তারা যে আরএনএ ভ্যাকসিন যে প্রক্রিয়া যারা এগোচ্ছে, সেটা কিন্তু অনেক তথ্য প্রযুক্তির সাহায্য কিন্তু তারা কিন্তু এগোচ্ছে। এই জায়গাতে আমাদের অগ্রগতির জায়গা আছে। আরেকটা জিনিস আমরা খুব স্বাভাবিকভাবে ধরে নিতে পারি, 700 কোটি মানুষের ভ্যাকসিন একবারে পাওয়া কিংবা এই ভ্যাকসিন বিতরণ করা, এটা খুব জটিল। আপনি জানেন যে যেখানে আপনি প্রায় নিয়মিত লেখেন বাংলা ট্রিবিউনে, এই গত 2 দিন আগেই একটি রিপোর্ট হয়েছিল, প্রতিবেদন হয়েছিল যে করোনা টিকা বিতরণ এয়ারলাইন্স কোম্পানিগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কেননা এই ভ্যাকসিন বিতরণ ব্যবস্থা কিন্তু বেশ জটিল, কেননা এটা নির্দিষ্ট তাপমাত্রা সংরক্ষণ করতে হয়। যদিও বাংলাদেশের আমাদের এই ভ্যাকসিন সংরক্ষণে একটা অভিজ্ঞতা কিন্তু বাংলাদেশে আছে, কিন্তু আরেকটা ব্যাপার যেটা আছে, এই ভ্যাকসিন উৎপাদন শুধু করলেই হবে না, এই যে ভায়াল, কেননা কম করে হলো 15 বিলিয়ন ভ্যাকসিন কিন্তু প্রয়োজন হবে। এ কারণে ডাবল ডোজের হিসাব যদি আপনি করে দেখেন, তাহলে কিন্তু 15 বিলিয়নের মতো লাগে, 14 থেকে 15 বিলিয়ন লাগবে। সেই ভ্যালিয়ন একসাথে ভায়াল প্রস্তুত করা, উৎপাদন করা, এটা বিশেষ প্রযুক্তির মাধ্যমে এটা করতে হয়, সেটা কিন্তু খুব বেশি জায়গায় তৈরি হয় না। আরেকটি ব্যাপার, অন্য যে আপনার টিকাগুলো চলমান আছে, সেই টিকাগুলোর কার্যক্রমে ব্যাহত হবে কিনা,
কারণ এই কাজটা করতে গেলে ওই কাজটা কোনো ব্যাহত হবে কিনা সেটাও কিন্তু এখন কিন্তু অনেক চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অতএব ভ্যাকসিন যে ব্যাপারটি, সে ব্যাপারটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জানেন যে ভ্যাকসিন আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত কিংবা ভ্যাকসিন উপলব্ধ হওয়ার পরেও কিন্তু অনেক সময়ের কিন্তু প্রয়োজন হবে। এই সময় পর্যন্ত মানুষের স্বাস্থ্যবিধি, মানুষের তার জীবন আচরণের পরিবর্তন, আমরা নিউ নর্মাল বলছি, আপনি শুরুর আগে বলছিলেন আমরা এত বেশি আল্ট্রা নর্মালের দিকে যাচ্ছি, সেটাও কিন্তু আমাদের শঙ্কার কারণ। আপনি দেখেন নিউ ইয়র্ক টাইমস গত 17ই আগস্ট একটা রিপোর্ট করেছিল যে ভ্যাকসিন ট্রায়ালের জন্য ব্রাজিলকে প্রয়োজন হবে, কেন যেহেতু ব্রাজিলে খুব বেশি সংক্রমিত হচ্ছে। অতএব অনেকগুলো বিষয় কিন্তু এই ভ্যাকসিন উৎপাদন এবং ভ্যাকসিন বিতরণ এবং ভ্যাকসিন যে সংরক্ষণে অনেকগুলো বিষয় এখানে কিন্তু জড়িয়ে আছে। যুক্ত হয়ে আছে। অতএব এই বিষয়টা কিন্তু এত সহজে চটজলদি আমরা মন্তব্য করতে পারবো এটাও কিন্তু ঠিক না। জি জি, আমাদের সাথে যুক্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম এ ফায়েজ। আমি একটু আপনার কাছে জানতে চাইছিলাম, আমরা আসলে আলোচনাটা শুরু করেছি এবং আমাদের তিনজন অতিথি তাদের প্রারম্ভিক বক্তব্যে টিকার সর্বশেষ হাল হকিকত কোথায় হচ্ছে কি হচ্ছে সেটা নিয়ে কথা বলেছেন। আমি আপনার কাছে যাওয়ার আগে একজন দর্শক অনেকক্ষণ ফোনে অপেক্ষা করছেন, ফোনটি নিয়ে আমি অধ্যাপক এম এ ফয়েজের কাছে যাব। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। জি খসরু ভাই বলেন। যে আমার জনাব সুভাষের কাছে প্রশ্ন যে করোনা ভাইরাস প্রতিরোধের সম্পর্কে বাংলাদেশের আমরা সবাই মিলে কিন্তু সচেতনতামূলক কাজ করেছি, কিন্তু পাশাপাশি এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে আমরা অতীত ইতিহাস কিন্তু খুব একটা সুখকর নয়। সাহেব গঙ্গরাজ যে কাজটি করেছেন, সেক্ষেত্রে আপনি যে কথাগুলো বলছিলেন আশার আলো দেখাচ্ছিলেন, এই আশার আলোয় আমরা সঠিকভাবে আগাতে পারবো কিনা, টাকার সঠিকভাবে জমা না দেওয়ার পরিপ্রেক্ষিতে হোক, জমা দেওয়ার হোক। কিন্তু বাংলাদেশের কিন্তু করোনা ভাইরাস নিয়ে কিন্তু যে নাটক মঞ্চস্থ করেছেন দুর্নীতিবাজরা, আবার এই ভ্যাকসিন নিয়ে আবার সাহেবগঞ্জরা কি মাথা ছাড়া দিয়ে উঠবে? যদি উঠে তাহলে সরকারের ব্যাপারে আগাম কোনো প্রস্তুতি নেবেন কিনা, কি করণীয় আছে বলে আপনি মনে করেন? জি আপনি জি বাংলাদেশের জনগণের মধ্যে কিন্তু আছে। আছে। আমি শুধু একটা উত্তর দেবো। আপনি দেখেন কেরালা যখন বলা হয় খুব সফল একটি মডেল তৈরি করেছে তারা এই কোভিড-19 মোকাবেলায়, তার কারণটি হচ্ছে ইতিপূর্বে কেরালা কিন্তু আক্রান্ত হয়েছিল জিকা ভাইরাস দ্বারা, যে কারণে সেই অভিজ্ঞতাটা এখানে কাজে লাগিয়েছে। তারা সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়েছে। আমাদের যে এই যে মানুষ নিয়ে ছেলে মানুষই অনেকগুলো হয়েছে, আমি খসরুবা যেটা বলছেন তার সঙ্গে দ্বিমত পোষণ করছি না, কিন্তু এখন থেকে মানুষের ভিতরে সচেতনতা এসেছে এবং সরকারও বেশ সতর্ক। আমার ধারণা ভ্যাকসিন বিতরণ ব্যবস্থায় এবং ভ্যাকসিন এই কূটনীতিতে বাংলাদেশ খুব বেশি সফল হবে বলে আমি আশাবাদী। জি আপনাকে ধন্যবাদ। আমি জনাব অধ্যাপক এম এ ফায়েজ, আমি জনাব আমাদের যে দর্শক কাউখালী থেকে খসরু ভাই যে ফোন করলেন যে আমরা যে আশার আলোর কথা বলছেন আপনারা মানে অনেকেই বলছেন, সেটা সত্যি সত্যি আমরা এগিয়ে নিতে পারবো নাকি অতীতে কোভিড ম্যানেজমেন্টে বাংলাদেশের যেই দুর্নীতি বা অব্যবস্থাপনা সেই খাতে এই ভ্যাকসিনটাও পড়ে যেতে পারে, তেমন আশঙ্কার কথা একজন সাধারণ দর্শক কাউখালী থেকে বলেছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই অধ্যাপক এম এ ফায়েজ। ধন্যবাদ। আসলে কোভিড নিয়ন্ত্রণে কোভিড সংক্রমণটাকে প্যান্ডেমিকটাকে এখান থেকে উত্তরণের জন্য ভ্যাকসিন হচ্ছে একটা স্টেপ। এখন যে রোগটার চিকিৎসা এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি, এখন চলমান প্রক্রিয়ার মধ্যে ওষুধ যেমন আবিষ্কারের পথে, ভ্যাকসিনও আসলে আবিষ্কারের পথে। ভ্যাকসিন এটা আমরা তো জানি এই ধরনের রোগের সংক্রামক রোগের ভ্যাকসিন তৈরি করার জন্য যেসব স্টেপগুলি আছে, যে পদক্ষেপগুলি আছে, একটু আগে আমরা তো শুনলাম আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ বিশেষজ্ঞরা বললেন, এই স্টেপগুলো সংক্ষিপ্ত করার জন্য একটার পর একটা না করে এগুলো একই সাথে অনেকগুলো পদক্ষেপ শুরু করেছেন যাতে এই সময়টা দীর্ঘ থেকে সংক্ষিপ্ত আকারে করা যায়। কিন্তু সংক্ষিপ্ত আকারে করতে গেলেও এটার একটা বিজ্ঞান ভিত্তিক একটা পদ্ধতি আছে, এই পদ্ধতির বাইরে করা যাবে না। এবং এই যে ভ্যাকসিন ট্রায়াল যেগুলো চলতেছে, এই ভ্যাকসিন ট্রায়াল এখন মনে করেন 1 ডজনের মতো ভ্যাকসিন ফেজ 3 ট্রায়ালে অন্তর্ভুক্ত হচ্ছে। কিন্তু এখন এই ভ্যাকসিন ফেজ 3 ট্রায়ালগুলি যখন হবে, একটার পর একটা যখন ফলাফল আসবে, এই ফলাফলগুলো কিন্তু
পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করা দরকার হবে। কারণ যখন প্রথম দিকে ট্রায়াল হয় তখন কিন্তু খুব উঁচু ঝুঁকিপূর্ণ ওদেরকে কিংবা যারা শিশু এদেরকে কিন্তু অন্তর্ভুক্ত করবে না, কিংবা গর্ভবতী মহিলাদেরকে অন্তর্ভুক্ত করবে না। কিন্তু ভ্যাকসিন কিন্তু যখন ব্যবহার করতে হবে তখন সবার জন্যই কিন্তু ক্রমে ক্রমে একটার পর একটা সবাইকে আনতে হবে। তাহলে ভ্যাকসিন এটা প্রথমবার 3 মাসের মাথায় যে ফলাফল পাওয়া যাবে এটাই শেষ ফলাফল নয়। প্রথম যে ভ্যাকসিনটা আসবে এটাই যে সবথেকে উত্তম ভ্যাকসিন হবে তাও নয়। এই জন্য ভ্যাকসিন যেগুলো আসছে এটাকে মানে এই ভ্যাকসিনগুলি বলছে যে হ্যাঁ এটা ইফেক্টিভ, কিন্তু শুধু ইফেক্টিভ হলে হবে না, এটা আসলে ওয়ার্থ হোয়াইল এফিকেসি বলছে। ওরা বলতেছে যে ভ্যাকসিন শুড বি ইফেক্টিভ কিন্তু দিস শুড বি ওয়ার্থ হোয়াইল এফিকেসি। এখন এটা ওয়ার্থ হোয়াইল এফিকেসি কিনা এটা বলতে গেলে প্রথম 2-3টা ভ্যাকসিন চাইলেই শেষ হয়ে যাবে তা না। ভবিষ্যতের ভ্যাকসিন যেগুলো চলতেছে চলমান প্রক্রিয়ার মধ্যে আছে এগুলো এর চেয়ে আরো বেটার ভ্যাকসিন হতে পারে। এবং ভ্যাকসিনের জন্য এখন পর্যন্ত যেসব পরীক্ষা নিরীক্ষা যেগুলো আসতেছে এগুলো হচ্ছে ইমিউনোলজিক্যাল মার্কার দিয়ে রোগী ওরা বলছে যে এটা এখন অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং এটা কাজ করছে, কিন্তু অ্যান্টিবডি মার্কারই একমাত্র নয়, একমাত্র মার্কার না। এখানে কিন্তু দীর্ঘমেয়াদী কিরকম প্রতিক্রিয়া হচ্ছে, দীর্ঘমেয়াদী ওরা সাস্টেইন করছে কিনা, এই ভ্যাকসিনটা কি আমাদেরকে কোভিড নিয়ন্ত্রণে করার জন্য, সংক্রমণ না হওয়ার জন্য আমাদেরকে প্রোটেকশন দেবে, নাকি মারাত্মক কোভিড আমাদের রক্ষা করবে, আমাদেরকে দ্বারা যেগুলো আমাদের উচ্চ ঝুঁকিপূর্ণ মানুষ, বয়স্ক মানুষ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অন্যান্য কোমরবিড কন্ডিশন ওদেরকে প্রোটেকশন দেবে, শিশুদের প্রোটেকশন দেবে। আসলে অনেক কিছু জিনিস আমাদের জানা বাকি আছে। বিজ্ঞানীরা ওগুলো জানার জন্য এখন অপেক্ষা করছেন। এগুলো অপেক্ষার মধ্যেই খুবই স্বাভাবিক। এই যে দুনিয়া তো এটা ছোট্ট না, এটা এক দেশে যা করে অন্য দেশেও তা অনুসরণ করানোর চেষ্টা করি। অনেক দেশ এগুলি নিয়ে মানুষজনকে অনেক ধরনের আশার বাণী শোনাচ্ছে, কিন্তু আশার বাণীরা বিজ্ঞানীরা কিন্তু বলছে যে আমরা স্টেপ ওয়াইজ আগাবো, আমাদেরকেও ঠিক তেমনি স্টেপ ওয়াইজ আগানোর জন্য, স্টেপ ওয়াইজ রেজাল্ট পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে আমাদের প্রস্তুতিগুলো সব সেরে ফেলতে হবে। একটু আগে খুব ভালোভাবে বলছেন জনাব সুভাষ সিংহ, কারণ আমাদের ভ্যাকসিন যখন আসবে তখন তো আমরা আসলে ভায়াল তৈরি করার জন্য সময় দিতে পারবো না। তখন তো আমরা কিভাবে আমরা ডিস্ট্রিবিউট করব, কাদেরকে দেব, এগুলো আগে থেকে পরিকল্পনা করতে হবে। আমাদের ভ্যাকসিন আসলে তখন পরিকল্পনা করার চাইতে আগে থেকে পরিকল্পনা রাখতে হবে। এবং পরিকল্পনা করার জন্য যে অ্যাসিলারেটর যারা ভ্যাকসিন বা অন্যান্য ওষুধ যেগুলো আনতেছে ওরা কিন্তু বলতেছে আগে প্রত্যেক দেশকে কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছে আপনারা প্রাক প্রস্তুতি নিয়ে রাখেন, যাতে যেই মুহূর্তে রিকমেন্ডেশন করা হবে, রিকমেন্ডেশন করার পরবর্তী সময়টা যাতে শর্ট হয়, পরবর্তী সময়টা যাতে খুব দ্রুততার সাথে আমরা দিতে পারি। এবং আগে থেকে আমাদেরকে সুনির্দিষ্টভাবে ঠিক করে রাখা উচিত। এটার জন্য আমাদের দেশেও ভ্যাকসিন নিয়ে যারা পরামর্শ দেন, পরামর্শ কমিটি আছে, উনাদের পরামর্শ নেওয়ার এটা টেকনিক্যালি একটা গ্রুপ আছে, উনারা পরামর্শ দেবেন। কিন্তু আগে থেকে আমাদেরকে নিঃস্বার্থভাবে এটা অ্যাবাভ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টের বাইরে উঠে আগে থেকে ঠিক করতে হবে আসলে আমাদেরকে কাদেরকে প্রাধিকার ভিত্তিক ভ্যাকসিন দেবো, কাদেরকে প্রাধিকারের মধ্যে আনবো, কারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স বলতে আমরা কাদেরকে বুঝাচ্ছি এবং তাদেরকে আমরা দেব। এরপরে কাদেরকে দেব, তারা উঁচু ঝুঁকিপূর্ণ তাদেরকে দেব। তাদেরকে দিলে তো হবে না, 20-30% দিলে হবে না, আমাদেরকে আরো বাড়াইতে হবে। আরো বাড়াইলে হলে কাদেরকে দেব, তখন আমরা কি কেউ ফ্রি দেবে নাকি পয়সা দিয়ে দেবে, এগুলো আসলে এই প্রক্রিয়াগুলো একটার পর একটা আগাইতে হবে। আসলে আমরা সব সময় এই যে কোনো একটা বিষয় আসলেই ট্রান্সপারেন্সির কথা আনি, একটার সাথে একটা মিলারে আমাদের হবে না। ট্রান্সপারেন্সি এটা সব ক্ষেত্রেই সব সময়ের জন্য কেউ কিন্তু নন ট্রান্সপারেন্ট ওয়েতে কোনো কিছু হোক আমরা কেউ আমরা আশা করি না, আমরা এটাকে আমরা মেনেও নিতে পারি না। কিন্তু আমাদেরকে এটা একটার সাথে একটাকে কোনো মিলারে ঠিক হবে না যে অতীতে কি হলো তার জন্য একই রকম ঘটনা ঘটবে। তার জন্য প্রোটেকশন মেজার যেগুলো আছে সরকারের বিভিন্ন স্টেপস ওয়াইজ এগুলো প্রোটেকশন মেজার্স আছে, এগুলো চলমান প্রক্রিয়া, এগুলো এরকম যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য আগে থেকেই সাবধান হতে হবে। এটা স্বাভাবিক, কারণ এগুলো তো আমাদের দেশেরই চলমান প্রক্রিয়ার মধ্যে, চলমান কর্মকাণ্ডের মধ্যেই রাতারাতি তো আর বদলাই ফেলা যাবে না। ওর মধ্যেই আমাদেরকে যতটুকু সম্ভব বেস্ট প্র্যাকটিস যতটুকু করা যায় ওটা করার জন্য আমাদের সংঘবদ্ধভাবে সবাই মিলে চেষ্টা করতে হবে। তবে আমি মনে করি ভ্যাকসিন একমাত্র পথ নয়, কোভিড-19 নিয়ন্ত্রণে ভ্যাকসিন একমাত্র পথ নয়। যখন ভ্যাকসিন আসবে তখনও কিন্তু আমাদের জনস্বাস্থ্যের জন্য যেসব সাবধানবাণী, যেসব পরামর্শ, এগুলো অব্যাহতভাবে চলমান রাখতে হবে।
কিন্তু আমাদের কাছে মনে হয় আমাদের বিভিন্ন রকমের বক্তব্য শুনে মাঝে মাঝে আমরা খুব দ্বিধান্বিত হয়ে যায়, মানুষজন জনসাধারণ দ্বিধান্বিত হয়ে যায়, তারপর আমরা ওনাদের সন্দেহ চলে আসে, মনে হয় ভ্যাকসিন চলে আসলে তখন আর কিছুই করতে হবে না, কেবলমাত্র ভ্যাকসিনের উপরে নির্ভরশীল হওয়া যাবে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন যে ভ্যাকসিন তো একটা পথ, কিন্তু ভ্যাকসিন ছাড়া অন্যান্য এখন যে কর্মকাণ্ডগুলো পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে টেকনিক্যাল কমিটিগুলো পরামর্শ দিচ্ছেন, আপনি ডিস্টেন্স মেনটেন করেন, আপনি মাস্ক পরিধান করেন, আপনি কফ এটিকেট মেনটেন করেন, আপনি এইগুলি করার জন্য আপনি রোগীকে আইসোলেশন করেন এবং আইসোলেশন করার সাথে ওদের কন্ট্রাক্ট ট্রেসিং করেন, এইগুলো অব্যাহত রাখতে হবে যতক্ষণ না একটা রোগীও এদেশে থাকবে, দুনিয়াতে যতক্ষণ একটা রোগীরা থাকবে ততক্ষণ এটা কন্টিনিউ করতে হবে। ওই জন্য আমরা আশা করব ভ্যাকসিন আসবে, ভ্যাকসিন আসলে কার্যকর ভ্যাকসিন যেটা আসবে ওটা আমরা ব্যবহার করব, এবং কার্যকর ভ্যাকসিন যখন আসবে এটাকে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা অব্যাহতভাবে এটা দীর্ঘমেয়াদী 6 মাস 1 বছর এমনকি পরবর্তী সময় পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। কিন্তু ভ্যাকসিনের উপরে শুধুমাত্র একমাত্র প্রতিরোধ এটা মনে হয় এই মেসেজটা দেওয়া যাবে না। আমাদেরকে সাথে সাথে বলতে হবে ভ্যাকসিন একটা পথ, ভ্যাকসিনের সাথে অন্যান্য পথগুলো অব্যাহতভাবে জোরদারভাবে অব্যাহত রাখাটা অবশ্যই। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম টিকা নিয়ে, যেটা আসলে করোনা ভাইরাসের। জনাব এম এ ফয়েজ বলছেন যে টিকা করোনা ভাইরাস প্রতিরোধের একটি মাত্র উপায়, কিন্তু অন্য যেই স্বাস্থ্যবিধির ব্যাপারগুলো আছে, মাস্ক পরিধান করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, সেগুলি ভুলে গেলে চলবে না। এমনটা যেন আমরা কেউ ভেবে না বসি যে টিকা আসলো, টিকা দিয়ে দিলাম, বাস নিরাপদ, আবার আগের মতো সব কিছু হয়ে গেল। তেমনটা আগের মতো পৃথিবী হয়তো আর কখনোই আমরা ফিরে পাবো না। নিউ নর্মাল লাইফ নিউ নর্মালি চলবে, আগের সেই নর্মাল লাইফ হয়তো এখনও পাবো না। ডাক্তার আনোয়ারুল ইকবাল, ডাক্তার এম এ ফয়েজ কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা টিকা আবিষ্কার হওয়ার আগেই, যদি টিকা আবিষ্কার হওয়ার পরে, পাওয়ার পরে কী প্রক্রিয়া হবে, কিভাবে হবে, সেটা যদি আমরা আগেই প্রস্তুতিটা নিয়ে রাখতে পারি তাহলে আমাদের সময় অনেকটা বেঁচে যাবে। সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে টিকাটা আসলে একসঙ্গে তো আর 700 কোটি লোকের জন্য টিকা নিশ্চয়ই আবিষ্কার করা, মানে টিকা উৎপাদন করা সম্ভব হবে না। সেক্ষেত্রে সবাই একসঙ্গে পাবে না, কারা আগে পাবে সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কারণে যে ধরেন আমি বাংলাদেশ যদি বাদ দিই, পৃথিবী শুধু আমেরিকার লোকজন সব একসাথে পাবে, নাকি সারা পৃথিবীর যাদের দরকার তারা পাবে? মানে যাদের দরকার অর্থে প্রভাবশালী বিত্তশালীরা আগে পাবে, নাকি ঝুঁকিতে থাকা কম বিত্তশালী লোকজন বা গরিব দরিদ্র লোকজনও পাবে? সেইটার ক্রাইটেরিয়া কি হবে সেটা বাংলাদেশে এবং বিশ্বে, সেইটার একটা মানে কোনো ধারণাকে আমরা, বা অতীতের কোনো অভিজ্ঞতা বা কোনো কিছু, আসলে অতীতের অভিজ্ঞতা আমি বলতে পারবো না, কারণ জানি যে এরকম পরিস্থিতি পৃথিবীতে খুব একটা হয়নি আগে। ফলে এই টিকা আসার পরে কী দাঁড়াবে সেটার কোনো একটা আপনি ধারণা করতে পারেন কিনা, ডক্টর আনোয়ারুল ইকবাল? জি, ধন্যবাদ। আপনি আসলে একটা গুরুত্বপূর্ণ এবং কঠিন প্রশ্ন করেছেন। আমি আপনাকে পরশুদিনের ইন্ডিয়ান টাইমসের একটা উক্তি দিচ্ছি। সেরাম ইনস্টিটিউশনের সিইও উনি বলেছেন, আমরা যদি সঠিক সময় ভ্যাকসিন আবিষ্কার করতেও পারি তাহলে 2024 সাল পর্যন্ত লেগে যাবে সারা বিশ্বের মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য। মনে রাখতে হবে মেজরিটি ভ্যাকসিন কিন্তু আসলে ডাবল ডোজে হচ্ছে, মানে একটা মানুষকে 2টা ভ্যাকসিন দিতে হবে। সুতরাং ইট ইজ নট ভেরি ইজি। আর আপনি যেটা আমি বলি একটা কথা, যে আমাদের মাননীয় ফয়েজ স্যার ঠিকই একটা কথা বলেছেন, ভ্যাকসিন ইজ নট অনলি ওয়ে, ভ্যাকসিন ইজ ওয়ান অফ দ্য ওয়ে। তো সুতরাং আমরা যে কাজটা করতে পারিনি, দেখেন আমরা আসলে টিভিতে এসে আমরা অনেক সায়েন্টিফিক পার্সন কিন্তু অনেক ভারী ভারী কিছু শব্দ বলেছি, যেমন নিউট্রালাইজিং অ্যান্টিবডি, কোয়ারেন্টাইন, মিউটেশন, সেনসিটিভিটি, স্পেসিফিসিটি, ভ্যালিডিটি, এগুলো কিন্তু মানুষ আমাদের কিছুই বুঝে নেই, মাথার অনেক উপর দিয়ে চলে গেছে। প্লাস জি, কিছু কিছু জিনিস যেটা মানে খুব আমাদের দেশে একটা জিনিস মনে রাখতে হবে, মনিটরিং সেল নাই। বিভিন্ন দেশে কিন্তু যখন স্কুল কলেজ বা আপনার অফিস আদালত খুলছে, যখন আবার বেড়ে যাচ্ছে, তারা কিন্তু আবার সেগুলো আস্তে আস্তে বন্ধও করে দিচ্ছে। আমাদের দেশে কিন্তু সরকার একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে যে এখন পর্যন্ত আপনার স্কুল কলেজটা খোলেনি, হুইচ ইজ ভেরি গুড।
রতন টাটার একটা উক্তি দেই, এটা আমাদের সুভাষ সিংহ দাদার কাছ থেকে আমি শিখেছি। উনি বলেছেন 2020 সালের ইনভেস্টমেন্টই হচ্ছে আপনার জীবন, আপনার যে জীবনটা বেঁচে আছে এটাই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট ফর 2020। অন্য জিনিস আমাদের ভুলে যেতে হবে। এবং আমরা কিন্তু একটা আমাদের উচিত এটা সবার, মানে মিডিয়া বলেন, ফ্রন্টলাইনার্স বলেন, আমাদের সরকার বলেন, উচিত এখন আমাদের, দেখেন যারা মাস্ক পরছে না নিশ্চয়ই তাদের একটা ইগনোরেন্স অথবা অ্যারোগেন্সি কাজ করছে। তো এই দুইটা জিনিস অফ করতে হলে আপনার বুঝতে হবে যেহেতু সংক্রামক ব্যাধি, আমি যেটা করছি, আমি জীবিকার জন্য বের হচ্ছে, কিন্তু আমি বাসায় ফিরে এসে কিন্তু যদি আমার বয়স্ক বাবা মা বা নানা নানি থাকে তাদের এফেক্ট করে দিলে কিন্তু আমি সহজে আর বাঁচাতে পারবো না। তো সুতরাং যেহেতু সংক্রামক ব্যাধি, আমরা একটা স্লোগান নিয়ে আগাই না কেন, মাস্ক না ভ্যাকসিন, এই শব্দটা যদি আপনি আগায় নিয়ে আসেন, আমার মনে হয়, কারণ আমি দেখেছি আমাদের শহরে তো অবশ্যই, প্রান্তিক অঞ্চল গ্রাম কোথাও কিন্তু আপনার মাস্ক পরে না। এই যে মাস্কটা পরে না, কেন পরে না, এই জিনিসটা কিসে উত্তর দেব আমি, কিভাবে বলেন? এবং সবচেয়ে বড় ব্যাপার দেখেন, আমরা কিন্তু এই যতই আমাদের অরাজকতা দুর্নীতি যাই বলেন, আমরা কিন্তু ইপিআই তে সেই রকম সাকসেসফুল একটা দেশ, আমাদের নেত্রী কিন্তু সেই হিসেবে পুরস্কারও পেয়েছেন। তাহলে আমরা যদি ইপিআই তে এত সাকসেসফুল হতে পারি, আমরা কেন তাহলে মাস্ক পরাতে পারছি না? এখানে কিন্তু সরকারের একটু ভূমিকা নিতে হবে। এবং এই যে মাস্কটা যদি ঠিক মতো পরাতে পারি, আমরা যদি ডিস্টেন্সটা মেনটেন করাতে পারি, এই জিনিস করতে পারলে কিন্তু আমাদের অনেকাংশে কিন্তু আমাদের এই সংক্রমণটা কমে যাবে। আর ভ্যাকসিন না করে কিছু একটা তথ্য আপনাকে আমি দিয়ে দিচ্ছি। এবারের আমি 14 সেপ্টেম্বরে এটা সেল মানে জার্নাল একটা, এখানে কিন্তু আপনার পিটসবার্গ ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন, তারা কিন্তু ভ্যাকসিন বাদ দিয়ে এই সংক্রমণ ব্যাধির একটা ওষুধ তৈরি করতে চাচ্ছে। দেখেন আমরা যে করোনা ভ্যাকসিনের যে ওষুধ, মানে করোনা রোগের, এই নোভেল করোনা রোগের যে ওষুধগুলো দিচ্ছি, একটাও কিন্তু এই নোভেল করোনা ভাইরাসের ওষুধ না। এগুলো কিন্তু আমরা কম্বিনেশন করে বিভিন্ন ভাবে টেস্ট করে হয়তো বা 20% বা 30% সাকসেস আমরা পাই। সেই হিসাবে কিন্তু আমাদের দেশে যেহেতু প্রেসক্রিপশন লাগে না, মুরগির মতো কিন্তু রোগীরা ওষুধ খেয়ে নেয় আগেই, যেই কারণে কিন্তু এখন একটু দেখা যায় বা মনে হয় যে আপনার রোগীরা কম যাচ্ছে হাসপাতালে। কিন্তু মনে রাখতে হবে যেহেতু আমাদের টেস্ট কম, সেহেতু কিন্তু আমরা বলছি যে আমাদের সংক্রমণ কম, which is a wrong information to our nation। এখন ওনারা যেটা তৈরি করতে চাচ্ছে ওটার নাম দিয়েছে AB8, এবং এটা একটা আর্টিফিশিয়াল অ্যান্টিবডি, এবং এটা দিয়ে তারা চিকিৎসাও করতে চাচ্ছে, প্রোফাইলেকটিকও করতে চাচ্ছে, মানে চিকিৎসা প্রতিষেধক হিসাবেও কাজ করাতে চাচ্ছে এবং আপনার ওষুধ হিসাবে কাজ করাতে চাচ্ছে। এবং এই জিনিসটা আপনার আমাদের নর্মাল যে অ্যান্টিবডি তার 1/10 সাইজের হচ্ছে, এবং এটা যেটা করছে যে আপনার আমাদের যে করোনা ভাইরাসের স্পাইকস গুলোকে বডির আপনার সেলের সাথে মিশতেই দিচ্ছে না। সুতরাং এবং তারা এখন এই চেষ্টাও করছে এইটা যেন মানুষের বডিতে দিলে তার এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি না হয়, সেই কাজে আছে। তার মানে এরাও কিন্তু সেকেন্ড ফেজে আছে। এবং এটার একটা সুবিধা হচ্ছে এটার কোনো নেগেটিভ সাইড এফেক্ট নেই দুটো কারণে। এটা হলো মানুষের বডির সেলের সাথে এটা লাগে না, আর 2 নম্বর হচ্ছে এটা দুইটা রুটে আপনি দিতে পারবেন। একটা হচ্ছে আপনার ইনজেক্টেবলস হিসাবেও দিতে পারবেন এবং ইনহেলেশন হিসাবেও দিতে পারবেন। সুতরাং ভ্যাকসিনের সাথে সাথে এরকম কাজ কিন্তু অনেক আগাচ্ছে। আর একটা উদাহরণ আমি দেই, কারোনস্কি ইউনিভার্সিটির 16 সেপ্টেম্বরে ওরা করেছে কি, ক্যামেলিডস মানে উটের একটা বংশধরের মধ্যে তারা দেখেছে যে দুটো করে অ্যান্টিবডি হচ্ছে, একটা নর্মাল সাইজের অ্যান্টিবডি আর একটা ন্যানো সাইজ অ্যান্টিবডি, মানে এই যে 1/10 অফ একটা অ্যান্টিবডি হচ্ছে। এবং এটা অ্যালপাকাস নামে আরেকটা জীবের মধ্যে এটা দিয়ে দেখেছে যে একদম 100% সেন্সিটিভিটিটা হয়ে যাচ্ছে। সুতরাং এইটার কাজটা এটাও কিন্তু ওইভাবে কাজ করছে। স্পাইকটা এটা আবার একটা একটু ডিফারেন্ট ওইটার থেকে, আঠালো একটা পদার্থ দিয়ে এই আপনার করোনা ভাইরাসের যে স্পাইক গুলোকে বেঁধে দিচ্ছে, যে কারণে সেটাও সেলের সাথে ঢুকতে পারছে না। সুতরাং এটাও একটা ওষুধ, তারা এটাও কিন্তু সেকেন্ড ফেজে আছে। তো সুতরাং আমরা শুধু ভ্যাকসিনের উপর নির্ভরতা না রেখে আমরা এই ওষুধগুলো যারা তৈরি করছে, হ্যাঁ, একটা পিটসবার্গ ইউনিভার্সিটি বলে দিলাম, আর একটা হলো কারোনস্কি ইউনিভার্সিটি, একটা 14 সেপ্টেম্বরের আর একটা 16 সেপ্টেম্বরের নিউজ এটা। তো সুতরাং আর যেটা আমাদের ইকবাল আরসালান স্যার আগেই বলেছেন যে আমাদেরকে কিন্তু ভ্যাকসিন পেতে হলে আমাদের অনেক সতর্ক হতে হবে এবং অনেক অ্যাডভান্স হতে হবে। এই কারণে আমাদের যারা এগুলো নিয়ে ডিল করেন, আমাদের কোভিড কমিটির যারা আছেন, ওনারা কিন্তু ইভেন একটা উদাহরণ দিয়ে বলি যে অ্যান্টিজেন পরীক্ষার জন্য কিন্তু অনেক আগে থেকেই তারা পরামর্শ দিয়ে রেখেছে, কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি।
এই অ্যান্টিজেন টেস্ট যদি আপনি এখনো শুরু না করেন, প্রান্তিক এবং গ্রাম অঞ্চলের যারা মানুষ আছেন তাদেরকে আসলে কি মানে সংক্রমণটা আছে না নেই এটা কিন্তু বের না করা পর্যন্ত আমরা কিন্তু কোনো আনসারই করতে পারবো না। আইসিডিডিআরবির যেই তথ্য আমরা পেয়েছি, জাস্ট তাদের যে 9% মানে কিন্তু 18 লক্ষ মানুষ আপনার শহরে যারা আক্রান্ত আছেন তাদের আবার 78% কিন্তু এসিমটোমেটিক। এবং আমি জানি আইসিডিডিআরবি গ্রাম অঞ্চলেও তারা এই একই জিনিস শুরু করেছে, এবং সেই রেজাল্টটা যখন আসবে তখন আপনি বুঝতে পারবেন আসলে গ্রামেও কতখানি এফেক্টেড। আমরা কিন্তু গ্রাম অঞ্চল, আপনার এটা মনে রাখতে হবে, ফয়েজ স্যার একটা কথা বলে দিয়েছেন, একটা মানুষও যদি বাদ থেকে যায় আপনার ভ্যাকসিনে কিন্তু কাজ হবে না। এই কারণেই হবে না, দেখেন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেটা আমরা দেই প্রতি বছর তাহলে কেন দেওয়া লাগে? সুতরাং এটা মনে রাখতে হবে, ভ্যাকসিন ইজ নট অনলি ওয়ে, ওয়ান অফ দ্য ওয়ে। কিন্তু আমাদের যে আমি যে কথাটা বললাম, আমরা কেন আমাদের দেশে মাস্কটা পরতে পারছি না? আর আমরা কিন্তু সবসময় দেখবেন খারাপ দেশের উদাহরণগুলো টেনে আনি। আপনি শ্রীলঙ্কার দিকে তাকান, আপনি থাইল্যান্ডের দিকে তাকান, শুধু প্রিভেনশন করেই কিন্তু তারা, এবং সেখানে লিডিং এ ছিল কিন্তু পাবলিক হেলথ ফিজিশিয়ান, এবং তারা কিন্তু কয়েকটা জিনিস করেছে একসাথে। আজকে আমি শুনছিলাম তাদের বক্তব্য, একটা হলো কারফিউ দিয়েছিল, 2 মাস্ক করে দিয়েছিল, এবং একটা উদাহরণ দেই, ইন্দোনেশিয়া জাভাতে মাস্ক না পরলে যারা মারা যাচ্ছে তাদেরকে দিয়ে কবর খোঁড়ানো হচ্ছে। একটা এক্সাম্পল দিলাম আর কি। তো আমাদের সরকার কিন্তু এইখানে অবশ্যই একটু ঢিলাঢালা ভাবছিলেন। ওনারা যদি এখনো সময় আছে, আমরা ভ্যাকসিন আসা পর্যন্ত বা ওষুধ আসা পর্যন্ত অবশ্যই আমাদের এই 3টা সতর্কীকরণ, যে মাস্ক, ডিস্টেন্স এবং স্যানিটাইজেশন, এর কোনো বিকল্প কিন্তু নেই আসলে। এবং আমরা যে ওষুধগুলো দিয়ে ট্রিটমেন্ট করি, একটা নোবেল করোনা ভাইরাসের ওষুধ না। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ অধ্যাপক ডাক্তার ইকবাল আরসলান। আমি আবার একটু আমাদের কাউখালী থেকে যে খুসরু ভাই যে প্রশ্নটা করেছিলেন, তার প্রশ্নে একটা আশঙ্কা ছিল। সেই আশঙ্কাটা হলো যে করোনা ভাইরাস আসার পরে আমরা দেখেছি বাংলাদেশে যেটা অভাবিত ছিল, আমরা কেউ ভাবিনি যে করোনা ভাইরাস নিয়েও এই সময়েও, এই দুর্যোগ বৈশ্বিক মহামারীতেও কেউ কেউ দুর্নীতি করতে পারে, যেটা আমরা N95 মাস্ক থেকে শুরু করে শাহেদ কাণ্ড, নানা রকমের টেস্ট নিয়ে অনেক রকমের দুর্নীতির কথা আমরা শুনেছি। এখন মানে ভ্যাকসিন আগে আর পরে আসবে, এটা আমরা যেই ট্রায়ালে যেটা আছে সেটা নভেম্বর হোক, ডিসেম্বর হোক, জানুয়ারি মানে আসবে। আসার পরে বাংলাদেশে যে সাধারণ দর্শক উনি একদম কাউখালী থেকে পিরোজপুরের, তার মধ্যেও কিন্তু এখন আশঙ্কা চলে আসছে যে আসার পরে এটা নিয়েও কোনো দুর্নীতির খেলা হয় কিনা, সেটা একটু আমি জানাব ইকবাল আরসলানের কাছে, এই আশঙ্কাটার কোনো ভিত্তি আছে কিনা সেটা একটু জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। দেখুন, যে আপনার যে কথা আসে যে কোভিড আমাদের সংক্রমণের পরে যে ব্যবস্থাপনার মধ্যে শাহেদ, সাবরিনা আর নামই আসছে, এবং সেজন্যই আপনার এই দুর্নীতির কথাগুলো উঠে আসে। এবং যে শুধু এখানে সীমাবদ্ধ ছিল তা না, আসলে আমাদের যে পিপিই যে ক্রয় সংগ্রহ, এখানেও আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন লোক যারা এর সাথে কোনোভাবেই জড়িত ছিল না কোনো সময়, তারাও এই ব্যবসার মধ্যে ঢুকে গেছে। এমনকি যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তারাও কিন্তু এই পিপিইর ব্যবসার জন্যে আপনার আমি বলবো যে আশ্রয় নিয়েছিল, যে আমি বলবো দুর্বৃত্তায়নের আশ্রয় নিয়েছিল। এখন আরেকটি বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে যখন এইগুলো হচ্ছে আমাদের দেশে, যে আপনার এই পিপিই দেখাচ্ছে একটা মানসম্মত, দেখাচ্ছে দিচ্ছে অমানসম্মত, বা আপনার হচ্ছে যে বেশি দামে বিক্রি করছে, বা নকল যে মাস্ক তৈরি করে সরবরাহ করছে, আমরা তখন কিন্তু গ্লোবালি আমরা দেখেছি যে এটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে, যে যখনই কোনো জায়গায় এরকম ধরনের মহামারী হয়, আমরা কিন্তু অতীতে বাংলাদেশের ইতিহাসেও আমরা দেখেছি বিভিন্ন সময় এই ধরনের দুর্বৃত্তায়ন, যে যারা এই ব্যবসায়ী একটা শ্রেণী আছে যারা এই দুর্বৃত্তায়নের মধ্যে তারা আপনার চলে যায়। তো সেইটাও আবার যে আপনার যে বললে যে আপনার হচ্ছে যে কেউ কেউ হয়তো সমালোচনা হিসেবে নিবেন, সেটা হচ্ছে যে আমরা আসলে যে আমরা খুব ভালোভাবে প্রিপেয়ার্ড না থাকার কারণে যখন আমাদের ঘাড়ের উপর এসে পড়লো যে এই আপনার সংক্রমণ,
তখন আমরা কিন্তু তাড়াহুড়ো করে অনেকগুলো মানে ঘটনা ঘটিয়েছি, সংগঠিত করেছি। এর জন্য কিছু ভুল সিদ্ধান্ত হয়েছে এবং এই ভুলের মাসুলগুলো যে আমাদেরকে দিতে হয়েছে, যেমন শাহেদ সাবরিনার এরকম ধরনের ঘটনা। তো আমি যেটা মনে করি যে আপনার এখানে ওই রকম কোনো যে দুর্বৃত্তায়নের সুযোগ নাই, একটাই দুর্বৃত্তায়নের সুযোগ আছে, সেটা হচ্ছে যে এই যে ভ্যাকসিনগুলো যারা বাংলাদেশে বিপণন করবেন, যারা সরকারের কাছে বিক্রি করবেন, তারা আসলে কতটুকু এখান থেকে মুনাফা লুটবেন। এখানে আরেকটি বিষয়, আমরা কি শুধু ভ্যাকসিন বলছি, এই ভ্যাকসিন যখন আমরা দেব তার সাথে কিন্তু যতগুলো ভ্যাকসিন ততগুলো সিরিঞ্জ, এই সিরিঞ্জেরও কিন্তু আমাদেরকে আপনার জোগাড় করতে হবে, বা আপনার যেখান থেকেই হোক আমাদেরকে পেতে হবে। বাংলাদেশে আপনার এই সিরিঞ্জ উৎপাদনের সক্ষমতা এরকম নাই, সেটাও আপনার বহির্বিশ্ব থেকে আমদানি করতে হবে। এবং আপনার অন্যান্য যে সামগ্রী বলেন, যে অ্যালকোহল প্যাড বলেন বা অ্যালকোহল বলেন, যাই হোক হোয়াট এভার বেবি, এখানে অনেক একটা বিশাল যজ্ঞ। তারপরে হচ্ছে যে আপনার আর একটা বিষয় হতে পারে যে আপনার যে কারা এই ভ্যাকসিনটা পাবেন, আসলে যে যাদের বেশি প্রয়োজন, দুর্বৃত্তায়নের জায়গাগুলো আমি বলছি, যে যাদের বেশি প্রয়োজন তারা পাবেন, না বাংলাদেশে যারা সুবিধা মতো জায়গায় বসে আছেন, যারা ক্ষমতাশালী, যে প্রশাসনিকভাবে বা অন্যান্য যে কোনো ভাবে যে শক্তিশালী, যারা দেখা গেল যাদের প্রয়োজন দেওয়া তাদেরকে না দিয়ে তারা নিয়ে তারা সিকিউর হওয়ার চেষ্টা করছেন, যে সেটা একটা দুর্বৃত্তায়ন তো শুধুমাত্র যে আপনার টাকা আর মধ্যেই, বা আমি আপনার হচ্ছে যে মিথ্যার আশ্রয় নিলাম সেটার মধ্যে না, নানান রকম যে দুর্বৃত্তায়ন হতে পারে সেগুলো যে আপনার হওয়ার সম্ভাবনা আছে। তবে যে কথাটা আমরা বলছি, যে কথাটা আপনার আমাদের আপনার আনোয়ারুল ইকবাল আগে বলেছিলেন, যে আমাদেরকে, আমরা কিন্তু বারবার সরকারকে বলছি, মানে সরকার মানে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলছি, যে এই যে আপনার ভ্যাকসিন যদি আসে, এমনকি এই যে ট্রায়াল যেটা হচ্ছে, এইখানেও যে আপনার একটা সুনির্দিষ্ট যে রোড ম্যাপ থাকা উচিত ব্যবস্থাপনার, এবং এটা সুলিখিত। আগে আমরা দেখেছি সব হলো যে আমাদের মাথায়, যে এত বিজ্ঞ আমরা, যে আমরা কোভিড নিয়ন্ত্রণের প্রথম দিকে আমরা দেখেছি যখনই আমরা বলেছি তখনই বলে সব ঠিক আছে, সব রোড ম্যাপ করা আছে, সব পরিকল্পনা করা আছে। কোথায় করা আছে? মাথা। আমরা চাই যে, আমরা সরকারকে বলেছি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আপনারা রোড ম্যাপ তৈরি করেন, যে কিভাবে আপনারা এটা টোটাল ম্যানেজমেন্টটা করবেন, যাতে কিনা যে ভ্যাকসিন যখন আসবে তখন যাতে একটা হসপস মিসম্যানেজমেন্ট না হয়। তো আমি মনে করি না যে আপনার যে ভ্যাকসিন আসার পরে যে প্রয়োগের ক্ষেত্রে এরকম আপনার কোনো দুর্বৃত্তায়ন হবে। আরেকটি বিষয় আমরা বারবার বলেছি, এটা কিন্তু কোনো ফার্মেসিতে বিপণনের জন্য দেওয়া যাবে না, এটা দিতে হবে প্রাতিষ্ঠানিকভাবে। যে আপনার ধরেন যে আপনার কোনো কর্পোরেশন, কর্পোরেশন, তাদের ধরেন যে কোনো একটা কর্পোরেশন তাদের লোকদেরকে তারা দেওয়ার জন্য যে তাদের ব্যবস্থাপনায় দেবে। কারণ যে কথাটা আগেও আলোচনা হয়েছে, কারণ ভ্যাকসিন দিলেই হবে না, এই ভ্যাকসিনটা দেওয়ার পরে আবার 4 সপ্তাহ পরে ওই লোকটাকে ভ্যাকসিন দিতে হবে। আমি যদি ভ্যাকসিনটাকে না দিতে পারি, তাহলে আমি যে একটা ভ্যাকসিন দিলাম সেই ভ্যাকসিনটা আমার জলে গেল, মানে এই টাকাটা একদম পানিতে গেল। দ্বিতীয়ত হচ্ছে, আমি দ্বিতীয় যে ভ্যাকসিন দিলাম, দ্বিতীয় ভ্যাকসিন দেওয়ার পরে এই লোকগুলোকে ফলো আপ করতে হবে ন্যূনতম 6 মাস, যে তার মধ্যে কি প্রতিক্রিয়া হচ্ছে, বা তার মধ্যে কি অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা, সে সংক্রমিত হলো কিনা, বা অন্যান্য কোনো উপসর্গ দেখা গেল কিনা। এই যে টোটাল ম্যানেজমেন্টের জায়গাগুলো, সেগুলো যে আমরা অনুরোধ করেছি সরকারকে, যাতে এখন থেকেই তারা এটা রোড ম্যাপটা করে রাখেন। তো আমি মনে করি না যে ওনরা যে শাহেদের মতো বা সাবরিনার মতো যে দুর্বৃত্তায়নের চিন্তা করছেন, সেই ধরনের দুর্বৃত্তায়ন হওয়ার কোনো আশঙ্কা নেই। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো।
প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। অল্প একটু সময় আছে, একটু একটু করে জনাব সুভাষ সিংহ রায় এবং অধ্যাপক এম এ ফায়েজের কাছ থেকে শুনবো। জনাব সুভাষ সিংহ রায়, আপনি ফার্মেসি কাউন্সিলের সাবেক সহসভাপতি এবং আমরা জানি যে আপনি ওষুধে ব্যবসার সাথেও মানে ওতপ্রোতভাবে এই শিল্পের সাথে জড়িত। বলা হচ্ছে যে এই টিকাটা যারা বানাচ্ছেন বা তারা এটাও তো ব্যবসায়ী শেষ পর্যন্ত, ফলে কিন্তু মানে ব্যবসা অবশ্যই ব্যবসা ছাড়া তো কেউ করবে না, কিন্তু সেই ব্যবসাটা কত বেশি হবে বা কতটা মানবিক হবে সেই সম্পর্কে একটা ধারণা আমি আপনাকে খুব দ্রুত বলি। হ্যাঁ, দ্রুত বলেন, সময় নেই। ডক্টর আনোয়ার ইকবাল একটা উদাহরণ দিয়েছেন, রতন টাটার উদাহরণ। সেখান থেকে আমি যোগ করি, টাটা কোম্পানি তার বিজ্ঞাপনে উল্লেখ করে যে আমরা স্কুল মার্কেট বানিয়ে দিই, আমরা ছাত্রদের জন্য বিজ্ঞানাগার তৈরি করে দিই, আমরা ক্রিকেটের মাঠ তৈরি করি। সর্বশেষ তারা লেখে ওই লাইনটি, আমরা স্টিলও বানাই। কিন্তু এখন আপনি যখন আমার ব্যবসার সাথে যখন কথাটি বললেন, তখনই আমার একটু বুকের মধ্যে ছলাৎ করে উঠেছে। এখন মানে ব্যবসা বললেই মানুষ ধরে নেয় যে এটা খারাপ মানুষ। ব্যবসা মানে একটা খারাপ বিষয়। আমি তা বলছি না। আমি ওষুধ উৎপাদন বিপণনের সাথে যুক্ত প্রায় 31 থেকে 32 বছর। আমি খুব খোলামেলা আপনাকে বলি যে এই যে ভ্যাকসিনের ইতিহাস কিন্তু আজকের ইতিহাস তো না। আমি যেটাকে বলেছিলাম 222 বছরের ইতিহাস। ভ্যাক্কা মানে হচ্ছে গরু, এটা ল্যাটিন শব্দ। এবং তাকেও এডওয়ার্ড জেনার্টকে কিন্তু কম কষ্ট পেয়ে তো পড়ে হয় নাই। তখনও কিন্তু ওই স্কুইপ ওষুধ কোম্পানি, মার্ক ওষুধ কোম্পানি তাকে কিন্তু এই জায়গায় সহায়তা করেছে। আজকের এই বিজ্ঞান প্রযুক্তির এই জায়গাতে যেমন আপনার অনেক রকম ব্যত্যয়ের জায়গা আছে, আবার অনেক রকম মানুষের জন্য নিবেদন করার মতন কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন আপনি যখন দিয়েছেন, তখন কিন্তু FDA থেকে তখন এইগুলো কিন্তু অনেকে মেনে নেয়নি। আবার সেই ওষুধগুলো, যে ওষুধগুলো শক্তিধর রাষ্ট্রের প্রধান যখন বলেছিলেন, তখন কোনো এক চাপে দেওয়া হয়েছিল। আপনি ওষুধগুলোর নাম আমি উল্লেখ করছি না, রেমডেসিভির কথা বলেন, যে কোনো বলেন, অনেক কথাগুলো এসেছিল। আপনি পরবর্তীতে কিন্তু তারা কিন্তু এই বিষয়টা কিন্তু পিছিয়ে এসেছে। আমাদের এই যে ভ্যাকসিনের যে জায়গাটি, সেই জায়গাটি একটু উল্লেখ করবো, সংকটের কল্পনাতে আমরা যেন ম্রিয়মাণ না হই। আমাদের অগ্রগতির জায়গাটি আছে, আমাদের বিশ্বের ইতিহাসে আছে ট্রিটমেন্ট, ট্রেসিং এবং এই যে আমাদের যে টেস্টিং, এই জায়গাটা রাখতেই হবে। কারণ মহামারীর ইতিহাস কিন্তু খ্রিস্ট জন্মের প্রায় 400 বছর আগে। অতএব ওই যে গ্রিক এবং স্পার্টানদের মধ্যে যুদ্ধের সময় যে রোগ ছড়িয়েছিল, সেটাই কিন্তু মহামারীর ইতিহাস এসেছে। অতএব আর একটা জিনিস ডক্টর আনোয়ার ইকবাল যেটা বলেছেন, পৃথিবীতে এমন এমন ঘটনা ঘটছে যেটা বড় বড় নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে বড় বড় পত্রিকায় আসছে। গত এক সপ্তাহ আগে ইংল্যান্ডে 10,000 লোক সমবেত হয়েছিল, তারা এক জায়গায় কোনো মাস্ক ছাড়া, এবং তারা বলেছে আমরা মাস্ক মানি না। অতএব এই যে ব্যাপারটি, এটা বিশ্বায়নের এই যুগে অনেক রকম বিচ্যুতির জায়গা আছে, এগুলোকে এগিয়ে আমাদের চলতে হবে, এগুলোকে মোকাবেলা করেই চলতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। অধ্যাপক এম এ ফায়েজ, আপনাকে দিয়ে অনুষ্ঠানটি শেষ করব। আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে আপনি খুব ভালো গুছিয়ে বলেছেন যে একদম আমরা প্রথম দফায় অনেক বিচ্যুতি ছিল করোনা মোকাবেলায়, নানা রকমের চিকিৎসা ব্যবস্থা ইত্যাদি, কিন্তু দ্বিতীয় দফাটা যেন আমরা ভালো করে করতে পারি সেই জায়গাটাতে আপনি বলেছেন। কিন্তু আমরা পুরো অনুষ্ঠানটা শেষ করব কোনো আশা দিয়ে, ভালোর দিকে তাকিয়ে, ইতিবাচক দিকে তাকিয়ে শেষ করতে পারি কিনা, আপনার দিয়ে অনুষ্ঠানটি শেষ করতে চাই। ধন্যবাদ। 17ই সেপ্টেম্বর একটা বিশ্ব দিবস গেছে, ওটাকে বলা হয় প্যাশন সেফটি ডে। ওই প্যাশন সেফটি ডেতে আমি গতকাল শুনলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিজি এবং ILOর ডাইরেক্টর জেনারেল দুজনেই একসাথে বক্তব্য রেখেছেন। ইউকের প্রাক্তন সেক্রেটারি সহ উনারা বলছেন এই প্যাশন সেফটি ডের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যারা জনসাধারণকে স্বাস্থ্য নিরাপত্তা দেবেন, তাদের যদি নিরাপত্তা দিতে না পারি তাহলে কেমনে ওরা জনসাধারণকে নিরাপত্তা দেবেন। এখানে এই কথা আসছে, কিন্তু সমতার কথা আসছে। ভ্যাকসিনের মধ্যেই দুনিয়া ব্যাপী যেটা করতে হবে, এটা হলো একটা জাজ্জল্যমান, এটা বিজ্ঞানকে মানবিকভাবে এটার আবেদন, এটা অ্যাপ্লাই করতে হবে। বিজ্ঞানকে মানবিকভাবে অ্যাপ্লাই করার অর্থ হচ্ছে এই যে যারা পাবেন, যারা ইকুইটির মাধ্যমে পাবেন, যাদের অবশ্যই পেতে হবে, প্রথম দফায় পেতে হবে, দুনিয়াতে সবাই একইভাবে যাতে পায়। এখানেই বড় চ্যালেঞ্জ। এটা বিজ্ঞানীরা তো এই বিজ্ঞান ভিত্তিক তথ্যগুলি দেবেন, এখানেই পলিটিক্যাল লিডারদের বাহাদুরি হবে যাতে ওনারা ইকুইটি অ্যাপ্লাই করতে পারেন। বিশেষ করে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স, আমি ফ্রন্টলাইন ওয়ার্কার্স বলতে কেবলমাত্র হেলথ কেয়ার প্রফেশনাল বলছি না, যারা ফ্রন্টলাইন হেলথ কেয়ার প্রফেশনাল সহ অন্যান্য সামনের দিকে যোদ্ধা,
এই তাদের এই প্রাধান্য দিয়েই আমাদের ভ্যাকসিন শুরু করা দরকার। একই সাথে আমাদের যারা উঁচু ঝুঁকিপূর্ণ রোগী, যাদেরকে এখন আগলিয়ে রাখছি আমরা, যাদেরকে আগলিয়ে রাখছি এখন, তাদেরকে যাতে ভ্যাকসিন দিয়ে আগলিয়ে রাখতে পারি। এবং আমার মনে হয় এই দুইটা জিনিস ইকুইটি একটা দার্ঢ্যবান প্রমাণ আমাদেরকে দিতে হবে। একই সাথে আমাদেরকে অবশ্যই ভ্যাকসিনের কোন রকমের প্রতিক্রিয়া হচ্ছে কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা, দীর্ঘমেয়াদী ফার্মাকো ভিজিলেন্স এই প্রক্রিয়াটা রাখতে হবে। এবং আমি মনে করি আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে বাংলাদেশে, যখন আমরা ভ্যাকসিন যেগুলো আমরা পাবো, আমি আশা করছি আমাদের যারা বিজ্ঞ পলিসি মেকাররা আছেন, আমাদের যারা টেকনিক্যাল এক্সপার্টরা আছেন, ওনাদের পরামর্শগুলো অন্ততপক্ষে আমলে নেন এবং আমলে নিলে কাজে আসবে। এটা আমাদের এই যে যারা উঁচু ঝুঁকিপূর্ণ রোগ, তাদেরকে রক্ষা করতে পারলে, আমাদের যারা ফ্রন্টলাইন ওয়ার্কার তাদেরকে রক্ষা করতে পারলে, তাহলে আপামর জনসাধারণ রক্ষা পাবে। ইতিমধ্যে আমি আবার বিনীতভাবে সবাইকে অনুরোধ করব, আমরা অবশ্যই যে ফান্ডামেন্টাল যে মৌলিক জনস্বাস্থ্যের জন্য যেগুলো বিধিবিধান, এগুলো আমরা অবশ্যই নিজেরা তো পালন করবই, আমাদের আশেপাশে সবাইকে পালন করার জন্য আমরা অনুরোধ করব, আবেদন করব। প্রয়োজনে যা এনফোর্স করার দরকার সবাই কালেকটিভলি তাই করব। এটা আসলে একটা সামগ্রিক বিষয়, এটা জনসাধারণের সবার বিষয়। আমার আপনার, আমি ভালো থাকবেন, আপনার ভালো হবে, আপনি ভালো থাকলে আমার মঙ্গল হবে। এটা কালেকটিভ, এই সিদ্ধান্তটা আমাদের সবাইকে অব্যাহত রাখার প্রয়োজন বলে মনে করি। আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারা সবাইকে ধন্যবাদ। এবং প্রিয় দর্শক, আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।